Hay quienes quieren entregarle নিকোলাস মাদুরো একজন খারাপ স্বৈরশাসক নাকি আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক শাসক? মাদুরো হচ্ছেন বিখ্যাত বিপ্লবী হুগো চ্যাভেজের উত্তরসূরি। তিনি সফল শাসক এটা পুরোপুরি বলা যায় না। মাদুরো একদিকে দেশপ্রেমিক ও যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে অনড়, অন্যদিকে অর্থনীতি ও তেল ব্যবস্থাপনায় বড় ব্যর্থতার অংশীদার। মার্কিন বাহিনীর হামলায় ভেনেজুয়েলার রাজধানীতে আটক প্রেসিডেন্ট নিকোলো মাদুরো একসময় ছিলেন বাস চালক। মাদুরোর আটক ছিল বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের কয়েক মাস ব্যাপী ধারাবাহিকতার চূড়ান্ত পরিণতি। প্রেসিডেন্ট হিসেবে তার শেষ মাসগুলোতে মাদুরো যুক্তরাষ্ট্র সরকারের ভেনেজুয়েলায় হামলার আশঙ্কা করেছিলেন। তার দাবি ছিল 1999 সালে তার প্রয়াত গুরু ও পূর্বসূরি হুগো চ্যাভেজ যে সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা করেছেন তা শেষ করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। চ্যাভেজের মতোই মাদুরো যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সবচেয়ে বড় হুমকি হিসেবে উপস্থাপন করতেন। তবে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের মজুদের উপর যুক্তরাষ্ট্রের যে নজর ছিল তা কেউই অস্বীকার করতে পারবে না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মাদুরোর রাজনৈতিক জীবন শুরু হয় 40 বছর আগে। 1986 সালে তিনি কিউবায় যান এবং সেখানে আদর্শিক শিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে তিনি কারাকাসে বাস চালক হিসেবে কাজ শুরু করেন এবং দ্রুতই শ্রমিক ইউনিয়নের নেতা হয়ে ওঠেন। পরবর্তীতে মাদুরো বাস চালকের চাকরি ছেড়ে রাজনৈতিক আন্দোলনে যোগ দেন। হুগো চ্যাভেজ ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলের ভেতরে মাদুরো দ্রুত উত্থান ঘটে। তিনি প্রথম 6 বছর আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হন। পরে তিনি 6 বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং কয়েক মাস ভাইস প্রেসিডেন্টের পদেও অধিষ্ঠিত ছিলেন। 2013 সালে মৃত্যুর আগে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে হুগো চ্যাভেজ নিকোলো মাদুরোকে তার উত্তরসূরি হিসেবে অভিষিক্ত করেন। ফলাফলে 2013 সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। মাদুরোর পুরো শাসনামল জুড়ে একটি জটিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলা জুড়ে বিদ্যমান ছিল, যার ফলে দেশটির মধ্যে দারিদ্র্যের প্রকোপ দেখা যায়। একই সাথে লাখ লাখ ভেনেজুয়েলান দেশ ত্যাগ করেন এবং হাজার হাজার সরকার বিরোধী ঠাঁই হয় কারাগারে। ভিন্নমতের বিরুদ্ধে চলে শুদ্ধি অভিযান। মাদুরোর ক্ষমতার প্রথম বছরেই ভেনেজুয়েলার সংকট তীব্র হয়। কারাকাস ও অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী কঠোর হাতে বিক্ষোভ দমন করে। এতে 43 জন নিহত হয় এবং বহু মানুষ গ্রেপ্তার হয়। 2015 সালের নির্বাচনে মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা 16 বছরের মধ্যে প্রথমবারের মতো জাতীয় পরিষদের নিয়ন্ত্রণ হারায়। এরপর 2017 সালে সরকারপন্থী একটি সাংবিধানিক কাউন্সিল গঠন করে বিরোধী নিয়ন্ত্রিত আইনসভাকে কার্যত নিষ্ক্রিয় করেন মাদুরো। এর ফলে মাসের পর মাস বিক্ষোভ চলে, যা নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী সহিংসভাবে দমন করে। এই বিক্ষোভে 100 জনের বেশি নিহত হন এবং হাজারো মানুষ আহত হন। শত শত মানুষ গ্রেপ্তার হন, যার জেরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মাদুরো ও তার সরকারের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত শুরু হয়। 2025 সাল পর্যন্ত তদন্তটি চলমান ছিল। 2018 সালে জাতীয়ভাবে সম্প্রচারিত এক সামরিক কুচকাওয়াজে ভাষণ দেওয়ার সময় বিস্ফোরক বোঝাই ড্রোন বিস্ফোরিত হলে মাদুরো অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এদিকে মাদুরো ভেনেজুয়েলার অর্থনৈতিক পতন ঠেকাতে ব্যর্থ হন। দেশ জুড়ে মূল্যস্ফীতি এবং খাদ্য ও ঔষধের তীব্র সংকটে ভেনেজুয়েলা বিপর্যস্ত হয়ে ওঠে। ক্ষমতাসীন দলের অনুগতরা 2018 সালের ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনেন। এই প্রেক্ষাপটে মাদুরো কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে তখন ডজনেরও বেশি দেশ মাদুরো সরকারকে স্বীকৃতি দেয়নি। মাদুরোর শাসনামলে 2012 থেকে 2020 সালের মধ্যে ভেনেজুয়েলার অর্থনীতি 71% সংকুচিত হয়, আর মূল্যস্ফীতি 1,30,000% ছাড়িয়ে যায়। দেশের অর্থনৈতিক প্রাণভিত্তি তেল উৎপাদন নেমে আসে দৈনিক 4 লাখ ব্যারেলেরও নিচে, যা একসময় কল্পনাতীত ছিল। ট্রাম্প তার প্রথম মেয়াদে ভেনেজুয়েলার মাদুরো এবং তার মিত্র ও রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এসব ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা সরকারের সব সম্পদ জব্দ করা হয় এবং রাষ্ট্রায়ত্ত তেল ও তার আন্তর্জাতিক অংশীদারদের ব্যবসা নিষিদ্ধ করা হয়। ফলে ভেঙে পড়ে ভেনেজুয়েলার অর্থনীতি। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের ফলেই মূলত ভেনেজুয়েলার তেল উৎপাদন প্রায় অনেকাংশেই কমে যায়। পরবর্তীতে 2021 সালে মাদুরো একগুচ্ছ অর্থনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেন, যার ফলে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার হাইপার ইনফ্লেশনের অবসান ঘটে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র সমর্থিত রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সমঝোতায় যান এবং আলোচনার মাধ্যমে 2024 সালে একটি অবাধ ও গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচন হবে এমন প্রত্যাশা তৈরি করেন। এই আলোচনাকে কাজে লাগিয়ে মাদুরো যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বড় ছাড় আদায় করে এবং তেল জায়ান্ট শেভরনকে ভেনেজুয়েলা তেল উৎপাদন ও রপ্তানি করার পুনরায় অনুমতি দেওয়া হয়।
শেভরনকে দেয়া ওই লাইসেন্সই ভেনেজুয়েলার জন্য লাইফলাইন হয়ে ওঠে। কিন্তু 2023 সালে মাদুরো সরকার তার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মারিয়া মাচাদোকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করে। 2024 সালে নির্বাচনে ভোট গ্রহণ শেষের কয়েক ঘন্টার মধ্যে জাতীয় পরিষদ মাদুরোকে বিজয়ী ঘোষণা করে। তবে আগের নির্বাচনগুলোর মতো সেবারের নির্বাচনে বিস্তারিত ভোটের কোনো হিসাবই প্রকাশ করা হয়নি। বিপরীতে বিরোধীরা নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফলাফলের কপি সংগ্রহ করে। সেখানে দেখা যায় মাদুরোর প্রতিদ্বন্দ্বী এলমন্ড গনজালেস অর্ধেকের বেশি ব্যবধানে মাদুরোকে পরাজিত করেছে। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিরোধীরা আনুষ্ঠানিক ফলাফল প্রত্যাখ্যান করলেও 2025 সালের জানুয়ারিতে জাতীয় পরিষদ মাদুরোকে তৃতীয় মেয়াদের জন্য শপথ পড়ায়। ওই মাসেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেন, যা ছিল মাদুরোর জন্য একটি বিভীষিকাময় মুহূর্ত। ট্রাম্প দ্রুতই মাদুরোর উপর চাপ সৃষ্টি করেন। গ্রীষ্ম নাগাদ ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করেন। আর সর্বশেষ গতকাল মাদুরোকে ট্রাম্পের সৈন্যরা অপহরণ করে ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে যায়। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।